হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এর আগে আমরা নেজার ফার্স্ট পার্টের সিনেমা দেখেছিলাম এবং তারপরে আমরা জিয়ান জিয়া সিনেমাটা দেখেছি, আর আজকে আমরা নেজার দ্বিতীয় পার্টের সিনেমাটা দেখবো। এবং এই সিনেমাটি নেজার যে ফার্স্ট পার্টের সিনেমা এসেছিল 2019 সালে, সেই সিনেমার সাথে সরাসরি কানেক্টেড। এবং সিনেমার ফিনিশিং দেখে আমার কাছে মনে হয়েছে যে এটার তৃতীয় পার্ট অবশ্যই আসবে, এবং তৃতীয় পার্টে হয়তো আমরা যে গত ভিডিওটা দেখলাম জিয়াং জিয়া, সে হয়তো এই সিনেমাতে থাকবে আর কি। তো যাই হোক, সিনেমাটা খুবই ইন্টারেস্টিং এবং এই সিনেমাটা চীনের ইতিহাসের সবচেয়ে লাভজনক একটা সিনেমা। কেন লাভজনক বললাম? সিনেমাটি তৈরি হয়েছে মাত্র 200 কোটি টাকা বাজেটে। আর সিনেমার ইনকাম কত ছিল জানো? সিনেমার ইনকাম ছিল হচ্ছে $2.2 বিলিয়ন। ভাই, তো 15,000 কোটি টাকা করে ধরলেও মোটামুটি 34,000 কোটি টাকা, মানে পার বিলিয়নে যদি 14,000 কোটি টাকাও ধরি, তাও 14 28 আর 400 মিলিয়নে ধরো 4,000 কোটি টাকা, 32,000 কোটি টাকা কামিয়েছে। তাহলে কত টাকা লাভ? 31,800 কোটি টাকা লাভ হয়েছে এই সিনেমাতে, এবং এটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা রেকর্ড যে এত টাকা লাভ কোনো সিনেমাতে করতে পারেনি। 31,800 কোটি টাকা লাভ একটা সিনেমাতে, কল্পনা করা যায়। টাইটানিক এত টাকা কামিয়েছে, তাও এত টাকা লাভ করতে পারেনি, কোনো সিনেমা এত টাকা লাভ করতে পারেনি। এটা একটা বিশাল ইতিহাস, শুধুমাত্র চীনা চলচ্চিত্র নয়, পুরো দুনিয়ার চলচ্চিত্র একটা ইতিহাস যে এত বেশি পার্সেন্ট, মানে ব্যয়ের বিপরীতে এত বেশি লাভ করেছে। তো যাই হোক, সিনেমাটি খুবই ইন্টারেস্টিং। সিনেমা দেখে তুমি নিরাশ হবে না, তবে তুমি এক্সপ্লেন দেখে নিরাশ হতে পারো, কারণ এই সিনেমাটা আসলে এক্সপ্লেনের জন্য প্রযোজ্য না, সিনেমাটা আসলে দেখার সিনেমা। আর আমি অ্যাকচুয়াল সিনেমাটা দেখেছি, তার এক্সপ্লেনের আমি যে স্ক্রিপ্ট দেখেছি সেখানে আমি যেটা বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি আসল সিনেমার মজা এক্সপ্লেনে পাওয়া পসিবল না। তুমি 10% মজা পেতে পারো, কিছু গুজামেলে তথ্য পেতে পারো, সম্ভব হলে মূল সিনেমাটাই দেখো আর কি। তো যাই হোক, আমি অনেক বাড়তি কথা বললাম, একটা ছোট্ট ব্রেক নিয়ে মূল ভিডিওতে যাই। গাইজ, তোমরা কি বোরিং ফিল করছো? কিছু ফান দরকার? তো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে যাচ্ছি যেটা মোস্ট ট্রাস্টেড বুক মেকার, এবং এখানে অনেক ফান রয়েছে। এখানে তুমি যে কোনো ম্যাচের রেজাল্ট সম্পর্কে জানতে পারবে, ম্যাচের লাইভ দেখতে পারবে, আর সবচেয়ে মজার ব্যাপার হলো তোমরা এখান থেকে প্রাইজও জিততে পারবে। আর এছাড়াও তুমি স্কোর প্রেডিক্ট করার সাথে সাথে কোন টিম জিতবে বা রান করবে এটা করে প্রাইজ জিততে পারো। আর এছাড়াও রয়েছে BMW কার জেতার সুযোগ, আইফোন, ল্যাপটপ ছাড়া অনেক কিছু। আর PSG তেও কিন্তু এটা স্পন্সর করছে, তো সুতরাং এটাতে সন্দেহ করার কিছু নেই। আর তাছাড়া এখানে আরো অনেক গেম রয়েছে, যেমন ক্র্যাশ, নিউ চিকেন রোড গেম, যেগুলোতে ইজিলি যেতে সম্ভব। আর এখানে রেজিস্ট্রেশন করার জন্য স্ক্রিনে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, এই বিজ্ঞাপনের সংখ্যা ইউজ করলেই তুমি 12,000 টাকা পর্যন্ত ফ্রি পেতে পারো। আর তাছাড়া ফ্রি স্পিন পাবে তোমার প্রথম ডিপোজিটে, এবং ইজিলি তুমি তোমার টাকা উঠাতে পারবে। আর তাই দেরি না করে পিন কমেন্টে যে বিজ্ঞাপনী কোডটা রয়েছে সেটা ইউজ করে রেজিস্ট্রেশন করতে পারো, আর জিতে নিতে পারো বোনাস। তবে আমরা যে বিজ্ঞাপনী দিই না কেন, তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। তো ব্রেক শেষে আমি মূল ভিডিওতে আসলাম। তো সিনেমার শুরুতে আমাদেরকে নিজার ফার্স্ট পার্টের কিছুটা রিক্যাপ দেখানো হয়। যেমন আমরা জানতে পারি, ভূমি আর আকাশ থেকে একটা মহাশক্তিশালী মণির জন্ম নেয়, এবং এরপর মহাগুরু বা গড করে কি ওই মণিটিকে দুটো ভাগে ভাগ করে দেয়। একটা হচ্ছে স্পিরিট মণি আর একটা হচ্ছে ডেমন মণি। তো এখানে মহাগুরু বা গড করে কি ডেমন মণিকে অভিশাপ দেয় যে জন্মের 3 বছর পরই সে বজ্রপাতের কারণে মৃত্যু হয়ে যাবে। কিন্তু সেই ডেমনটি তার আগেই করে কি একজন রাজার ঘরে গিয়ে তার সন্তান হিসেবে জন্ম নেয়। তবে বাবা মার ভালো শিক্ষার জন্য সে ডেমন না হয়ে উল্টো নিজের লোকদের রক্ষা করতে শুরু করে। আমি ফার্স্ট পার্টের গল্প বলছি। আর অন্যদিকে আরেকটা যে পার্ট ছিল, মানে স্পিরিট মণি ড্রাগন কিং লুমির কাছে, এবং সেখান থেকে ড্রাগন কিং এর ছেলে হিসেবে জন্ম হয়, যার নাম হচ্ছে আওবিং। তো সময়ের সাথে সাথে নেজার আওবিং ভালো বন্ধু হয়ে ওঠে, কিন্তু যখন নেজারের উপর অভিশাপ চলে আসে তখন কিন্তু আওবিং ওকে সাহায্য করে এবং অভিশাপটা নষ্ট করে দেয়। কিন্তু এর ফলে যেটা হয়, লড়াইতে দুজনের শরীর নষ্ট হয়ে যায়, তবে তাদের আত্মা বেঁচে ছিল, আর শরীর ছাড়া আত্মাও খুব বেশি দিন দুনিয়াতে থাকবে না। তো এজন্য মহাগুরু বা গডের যে তোমার বডিগার্ড তাইজিন, সে করে কি পবিত্র পদ্মা ফুলের মধ্যে ওদের নতুন শরীর তৈরি করতে শুরু করে। আর এই কাজে একটা শুকর ওদের শরীরকে আবার আগের মতো রূপ দেয়। বাট তখন নেজা বলে, আমাকে আরেকটু লম্বা বানিয়ে দাও। আর এর সাথে ওর মা বাবাও আরো কিছু ডিমান্ড করতে শুরু করে, যে বাবা ডিমান্ড করে যে ওইটা বড় করে দাও, মা বলে যে নাকটা সুন্দর করে দাও, এরকম একটা কিছু। তবে সবশেষে শুকরটা বিরক্ত হয়ে যায় আর নেজাকে বলে তুই তোর শরীর বাড়িয়ে নে, বা এরকম, বা নেজাই চায় যে আমি আমার শরীর বানাবো। তো নেজার পর নিজেও করে কি যে নিজের কিছু পরিবর্তন চায়, এবং লাস্টে বিরক্ত হয়ে নেজা করে কি নিজে বানানো শুরু করে যে আমাকে এরকম বানিয়ে দাও, দেখতেই পাচ্ছ কেমন বানিয়েছে। তো এতে শুকরটা বিরক্ত হয়ে করে কি নেজাকে ওর যে শরীর রয়েছে সেটা আবার দিয়ে দেয়। তো যাই হোক, তখন একজন লোক এসে ওই রাজা বা সেনাপতি লিজিংকে জানায় যে সিন তাদের গ্রামে আক্রমণ করতে আসছে। সিন মানে হচ্ছে যে গত পর্বে যেটা দেখেছিলাম, গডের যে বডিগার্ড আর কি ড্রাগনদের সাথে যুক্ত হলো। তো লিজিং তখন তার লোকদেরকে নিয়ে সিনের কাছে চলে আসে। আর সিন তো একাই লড়াই জিততে পারবে না, তবে সে একা আসেনি। সিন করে কি একটা ড্রাগনের নখ বের করে, আর আমাদের তখন আগের ভিডিওর একটা ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়, যেখানে ড্রাগন কিং এর বোন কিন্তু সিনকে তার একটা নখ দিয়েছিল, যেটা একটা ভেস্ট হিসেবে কাজ করে, এর সাথে পোর্টালও তৈরি করা যায়। আর এখানে একটা বিষয় লক্ষ্য, আমি যে ক্যারেক্টার গুলোর নাম বলছি এগুলোর নাম ভুল হতে পারে, কারণ আমাদের যে গণহারের স্ক্রিপ্ট নিয়ে আমরা অনেক সময় নাম ভুল করে আর কি। তো তোমরা জাস্ট ক্যারেক্টার গুলোকে ভিডিওতে দেখে আমার কথার সাথে পেছনে যাকে দেখা যাচ্ছে ওই হিসেবে দেখে তোমরা চিনে নিও। তো যাই হোক, সিং করে ওই নখটাকে ব্যবহার করে এবং গ্রামের চারপাশে একটা বড় পোর্টাল তৈরি করে, এবং এরপর যেটা হয় নরকের সাথে কানেক্টেড হয়ে যায়, মানে ডেভিল মে ক্রাইয়ের মতো, এবং ধীরে ধীরে নরকের দানবেরা বাইরে বেরিয়ে আসে এবং মানুষ
মানুষদের উপর আক্রমণ করা শুরু করে দেয় এবং লড়াই করতে করতে লিসিং সিনকে জানায়, মানে তোমার ওই রাজা, যে আওবিং কিন্তু এখনো বেঁচে রয়েছে, আই মিন ড্রাগনের ছেলে। তো এই লড়াইয়ের কোনো মানেই হয় না। ওরা মূলত আক্রমণিত করেছিল যে ড্রাগনের ছেলে এসেছে ওকে মেরে ফেলেছে কিনা সেজন্য, বাট সিন এটা বিশ্বাস করতে চায় না। তবে এরপর সে যখন আবিংকে নিজের চোখে দেখে, তবে ওর কোনো শরীর ছিল না, বাট তখনই হঠাৎ করে সিনের চোখ যায় হচ্ছে নেজার উপরে, আর তারপর ও নেজাকে মারার জন্য ওই সিল ভাঙতে শুরু করে। তো সিন প্রথমে এটা দেখে ব্যর্থ হয়, আর তখন ওই যে গডের যে তোমার ক্লোজ যে চামচা ছিল, মানে ওরই একসাথে কলিগ ছিল আর কি, সে মজা করতে শুরু করে। বাট তখন সিন রেগে গিয়ে করে কি, পোর্টাল তৈরি করে ড্রাগনের ভাই বোনদের নিয়ে আসে, আর ড্রাগনরা তো অনেক বেশি শক্তিশালী এবং তিনজনে মিলে আক্রমণ করে শিলটা ভেঙে দেয়। আর তখন আওবিংকে বাঁচানোর জন্য নেজা করে কি, চারিদিকে একটা বরফের সিল তৈরি করে। আর এখানে একটা কথা বলি তোমাকে, এই স্ক্রিপ্টটা যে তৈরি করেছে আমি তাকে বলবো যে স্ক্রিপ্টটা তুই ভয়েস দিস। নেজাকে একবারও নেজা লেখা নাই, বারবার লেখছে নিজেকে, মানে এখানে লেখাটা বলি আমি, আবিং নিজেকে বাঁচানোর জন্য চারিদিকে বরফের সিল তৈরি করে দিল। আমাকে মনে করো ইনস্ট্যান্টলি ব্রেন খাটায় তারপর তোমার বলতে হয়। মনে করো আমি একটা সিনেমা দেখেছি, আমার পক্ষে তো আর পসিবল না যে পুরো সিনেমাটা মুখস্থ বলবো, আমার তো স্ক্রিপ্টের হেল্পই লাগবে, কিন্তু স্ক্রিপ্টে যে কারা কাজ করে এদের মানে কিছু বলার নেই আমার। তো যাই হোক, চারিদিকে তো বরফের সিল করা হয়, তবে ওর শরীরটা কাঁচা ছিল আর এই কারণে সে এটা সহ্য করতে পারে না, ওর শরীর নষ্ট হতে শুরু করে। বাট তখন ড্রাগন কিং তার নিজের ছেলেকে সেন্স করতে পেরে সঙ্গে সঙ্গে গ্রামে চলে আসে। আবার এদিকে আবিংকে খুব শীঘ্র একটা শরীর না দিলে সে মারা যাবে। তো এখানে নিজে যখন আবিং এর এই অবস্থা দেখে ও ভয় পেয়ে যায়। আবার ওইদিকে সিন দেখতে পায় যে পবিত্র পদ্ম ফুলের শক্তিও শেষ হয়ে গিয়েছে, ওই শক্তি দিয়ে মূলত ওর শরীরটা দেওয়া যাবে। তো আবিং মারা যাবে, তবে আবিং তার শেষ ইচ্ছা হিসেবে তার বাবা ওই ড্রাগন কিংকে বলে প্লিজ এই গ্রামে আক্রমণ করো না। তবে এটা দেখে নিজের অনেক খারাপ লাগে যে তার প্রিয় বন্ধু মারা যাচ্ছে, আর এই কারণে সে নিজে তাইজিনকে, মানে গডের ওই যে তোমার যে ক্লোজ লোকটা, ভালোটা আর কি, মোটাটা, তাকে বলে যে আবিংকে প্লিজ বাঁচানোর কোনো একটা উপায় খুঁজে বের করো। বাট এখানে স্ক্রিপ্টে কি লেখা আছে জানো, নিজে তাইজিনকে আবিংকে বাঁচানোর কোনো উপায় খুঁজে বের করতে বলে। মানে কি দিয়ে কি লেখে, ওরা কি কমন সেন্স নাই কোনো ওদের যে একটা কথা কিভাবে হতে পারে? আমি বিরক্ত হয়ে গেছি পুরো। আর তখন তাইজিন করে কি, আবিংকে নেজার শৈলে ঢুকে পড়তে বলে, কারণ তারা একই জিনিস থেকে তৈরি হয়েছিল আর এর জন্য তারা এটা করতে পারতো। তবে এটা শুধুমাত্র 7 দিনের জন্যই ছিল এবং এরপর অবশ্যই আবিংকে তার নিজের একটা শৈল পেতেই হবে। আর এরপর তাইজিন জানায় যে গডের প্রাসাদের সিন্দুক থেকে তাদের অমৃত নিয়ে এসে পবিত্র পদ্মা ফুলকে আবার ওই জীবিত করা যাবে, আর তারপর আবিংকে আবার বডি দেওয়া যাবে। বাট সিন তখন সন্দেহ প্রকাশ করে যে মহাগুরু তো ড্রাগন কিং এর ছেলেকে বাঁচানোর জন্য কখনোই হেল্প করবে না। বাট ড্রাগন কিং তখন বলে প্রয়োজন হলে আমার ছেলেকে বাঁচানোর জন্য আমি মহাগুরুর প্রাসাদে আক্রমণ করব, মানে গডের প্রাসাদে আক্রমণ করবে। বাট সিন তখন বলে এটা তো সম্ভব না, বাট একটা উপায় রয়েছে, যদি কোনো গুরুর ছাত্র অমরাত্মা হওয়ার পরীক্ষায় পাশ করে তারপর সে সিন্দুক থেকে যে কোনো একটা জিনিস চাইতে পারে। আর সিন তখন নেজাকেই পরীক্ষাটা দিতে বলে। তো নেজা তার নিজের বন্ধুকে বাঁচানোর জন্য রাজি হয়ে যায়। তবে এখানে একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে নেজা মনে করো পুংটা টাইপের, তো নেজার কাছে মনে হয় সে এই পরীক্ষার জন্য উপযুক্ত নয়। আর যেহেতু আওবিং এখনো শৈলের ভেতরে রয়েছে, আমি খুবই দুঃখিত, তোমরা প্লিজ নামগুলো নেই করো না, আমি তোমাকে একটা স্ক্রিপ্ট বলি যে ওরা একবার আওবিং লিখেছে, একবার হাওয়াবিন লিখেছে, একবার মুক্তমুখ লিখেছে। আমি একটা লাইন খালি একটু পড়ে শোনাই। সিন নিজেকেই পরীক্ষা দিতে বলে, যেখানে কথাটা হবে সিন নেজাকেই পরীক্ষাটা দিতে বলে। তারপর কি লিখেছে, নিজের বন্ধুকে বাঁচানোর জন্য রাজি হয়ে যায়, অথচ কথাটা হবে নেজা নিজের বন্ধুকে বাঁচানোর জন্য রাজি হয়ে যায়। তো এরকম একটা স্ক্রিপ্ট পড়ে আমি তোমাদের জন্য ভিডিওটা এক্সপ্লেন করছি, তো বুঝতে পারছো এটা কতখানি চ্যালেঞ্জিং হতে চলেছে। তো মোটেও এক্সপেকটেশন এই ভিডিওটা দেখো না, এটা একটা বাতিল ভিডিও মনে করো। তবে আমি তোমাকে প্লটটা বোঝাই, মানে গডের সাথে যুদ্ধ করা তো পসিবল না, তো এই জন্য একটা উপায় রয়েছে, সেটা হচ্ছে কোন একটা ছাত্র যদি অমর হওয়ার পরীক্ষায় পাশ করে তাহলে সিন্দুক থেকে যে কোনো একটা জিনিস নিতে পারবে, চাইতে পারবে। তো নেজাকে এই পরীক্ষাটা সিন দিতে বলে, আর নেজাও রাজি হয়ে যায় তার বন্ধুকে বাঁচানোর জন্য। বাট তখন ওর মনে পড়ে যে আমি তো পরীক্ষায় পাশ করতে পারবো না বা উপযুক্ত না, কিন্তু যেহেতু ওর শরীরে আওবিং রয়েছে, তো এই জন্য ওর শরীরের কন্ট্রোল যদি আওবিং নেয় তাহলে ও তো ভদ্রলোক বা একটু মনে করো ভারবার্তিক বা একটু বেশি জ্ঞানী, ও ইজিলি পাস করতে পারবে। বাট এখানে নেজের বাবা মনে করে এটা ঠিক হবে না। বাট ড্রাগন কিং তখন রেগে যায় এবং নেজের বাবা মাকে বন্দী করে নেয় এবং বলে আমি হাজার হাজার বছর ওই গডদের জন্য ওই অন্ধকার গুহায় কাটিয়েছি, তো আমার ছেলে যদি কিছু হয় আমি কিন্তু তোদের গ্রামকে পুরো ছাই করে দেবো। মানে নেজাকে ওরা যদি ওই কাজ না করতে দেয় তাহলে গ্রাম ছাই করে দেবে। বাট নেজাও তো ভয় পাচ্ছিল না, নেজা বলে আমার গ্রামের কিছু হলে তোর বিচিও খুঁজে পাওয়া যাবে না। তো যাই হোক, ড্রাগন কিং এর হাতে আবার বেশি সময় নেই, কারণ তার শৈলের বাইরে বেশিক্ষণ থাকতে পারে না, তো গ্রামের দেখাশোনা করার দায়িত্ব সে সিনকে দিয়ে দেয় যাতে নেজা যায় পাশটা করে আসে এবং তার ছেলে বডিটা পায়। আর এখানে লক্ষ্য সে শুধুমাত্র তাইজিন এবং নেজাকে গ্রাম থেকে বাইরে যাওয়ার পারমিশন দেয়, কিন্তু আর কেউ গ্রামের বাইরে যেতে পারবে না। তো গ্রামবাসী সবাই নেজাকে বিদায় জানাতে আসে, কারণ নেজা যাবে হচ্ছে স্বর্গলোকে গডের ওখানে পরীক্ষা দিতে অমর হওয়ার। তো এখানে নেজার মা নেজাকে একবার হাক করতে যায়, কিন্তু নেজা লজ্জা পেয়ে এখান থেকে চলে যায়। মাঝপথে নেজা আর হচ্ছে তাইজিন একটা জায়গায় থামে, আর নেজা যেহেতু নিজের শক্তি ব্যবহার করতে পারতো না, নিজের শরীরের উপর কন্ট্রোল নেই, মানে ও পরীক্ষায় পাশ করতে পারবে না, ওর ক্ষমতাগুলো আবল তাবল ভাবে ইউজ করে। তো এই জন্য তাইজান আওবিংকে ওর শরীরে কন্ট্রোল নিতে বলে, কিন্তু অনেক কষ্টের পরেও আওবিং ওর শরীরের কন্ট্রোলটা নিতে পারে না। তো তখন তাইজিন করে কি বুদ্ধি করে নেজাকে ঘুমের ওষুধ খেতে দেয়। তো নেজা যখন ঘুমিয়ে যায় তখনই আওবিং ওর শরীর কন্ট্রোল করতে পারে। আর এইভাবেই করে কি তাইজিন ওকে ট্রেনিং করে, আর ট্রেনিং শেষে ওরা ফাইনালি গডের প্রাসাদের দিকে রওনা দেয়। আর রাস্তায় যেতে যেতে
তাইজিন আওবিংকে একটা ব্যাজ দেখায়, যেটা সম্মান এবং অমরত্বের প্রতীক ছিল, এটা কেবল গডরাই দেয়। আর এখানে আমরা আরেকটা কথা জানতে পারি, সেটা হচ্ছে নেজার কিন্তু আরো দুইটা বড় ভাই রয়েছে, মানে নেজার বাপ মার আরো দুটো বড় সন্তান ছিল এবং তারাও কিন্তু গডের কাছ থেকে অনেক আগে অমরত্ব পেয়ে গিয়েছে, মানে পাশ করেছে। তো নেজাকে এই কথা বলে তারা মোটিভেট করে এবং নিজেও তাদের মতো হতে চায় এবং তাদেরকে ইন্সপিরেশন মনে করে ওই মহল পর্যন্ত পৌঁছে যায়। বাট মহলে যাওয়ার পরেই তারা কিছু ডেমন হান্টারদের দেখতে পায়, যারা পুরো ইউনিভার্সের বিভিন্ন জায়গা থেকে দানব ধরে নিয়ে আসছিল। আর এরপর তারা অনেক বড় একটা ফার্নেস দেখতে পায়, যার মধ্যে অমরত্বের বড়ি তৈরি হচ্ছিল। তবে ওখানে যাওয়ার পর ওরা জানতে পারে যে এখানে গড নেই, গড কোনো একটা কাজের জন্য বাইরে গিয়েছে এবং সে তার একজন ঘনিষ্ঠ লোক বা একটা শীর্ষগুরু বুলিয়াংকে দায়িত্ব দিয়েছে এই মনে করো স্বর্গের। তো সে তাইজেনকে স্বাগতম জানায়। তো তাইজেন তখন তার সামনে নেজাকে ইন্ট্রোডিউস করায়, পরীক্ষার কথা বলে। তবে প্রথমে তো সব ভালোই চলছিল, কারণ এখন তো নেজা ঘুমাচ্ছিল, ভিতরে ছিল হচ্ছে আওবিং। কিন্তু হঠাৎ করে যখন নেজার ঘুম ভেঙে যায় তখনই তো শরীরটা নেজা পেয়ে যায় এবং ওর মতো আকাম কুকাম করতে থাকে, মানে ওখানেই পেশাব করা শুরু করে যাইছে তাই। তবে তাইজেন কোন রকম ওকে সামলে নেয়। আর তখন ওই বলিয়াং করে কি, তার একজন শিষ্য, চিন্তা করো এখানে কি লিখেছে, তার একজন শিষ্য কুরআনকে নিজের টয়লেটে নিয়ে যেতে বলে। আর তখন বুলিয়াং করে কি, তার একজন শিষ্যকে পাঠায় হচ্ছে নেজাকে টয়লেটে নিয়ে যেতে। তো নেজা তো পাজি আমরা জানি, রাস্তায় নেজা করে কি মহিলাটাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে, যে আপনার ফেসবুক আইডি কোনটা, টিকটক করেন কিনা, আপনার বডি কাউন্ট কত, সাইজ কত, এইসব। তো এইসব প্রশ্নে বিরক্ত করে হয়ে যায় মেয়েটি। আর তারপর হঠাৎ করে মহিলাটার কাপড়েই পাড়া দিয়ে দেয়, আর এই কারণে মহিলাটার কাপড়ও ছিঁড়ে যায়। তো এই জন্য ওই মহিলাটা জাস্ট টয়লেট কোথাও রাস্তাটা দেখিয়ে দেয় আর ওখান থেকে পালিয়ে যায়। আর তারপর নেজা করে কি একটা জায়গায় এসে পেশাব টেশাব করে দেয়, মানে পেশাব করার মতো একটা জায়গা। তারপর রাস্তা হারিয়ে ফেলে, কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে। তবে সব শেষে কোনোভাবে ওই মেয়েটিকে আবার পেয়ে যায় এবং এর জন্য ফেরত আসতে পারে। আর পরের দিন আমরা দেখতে পাই যে বুলিয়াং শরবত খেতে খেতে নেজাকে পরীক্ষার কথা জানায় এবং আমরা দেখতে পাই নেজা গতকাল যে পাত্রে পেশাব করেছিল সেটা থেকেই মূলত শরবত বানানো হচ্ছিল, মানে গড এখন নেজার মুদ খাচ্ছে আর কি, এরকম একটা কিছু। মানে এটা তো চাইনিজ মিথোলজি, এটা তো কোনো রিয়েল লাইফ রিলিজিয়ন বা রিয়েল লাইফ গডের সাথে কোনো সম্পর্ক নেই, এটা জাস্ট একটা মিথোলজি উপন্যাস। তো যাই হোক, তাইজিন তো মনে করো ওটা যখন খায় তো উগলে দেয়। বাট ওখানে বুলিয়াং বা ওই যে ওই বৃদ্ধ লোকটার তার খুব মজা লাগে, সে খুব আনন্দ নিয়ে শরবত খেতে থাকে। আর এইদিকে আমরা দেখতে পাই নেজার গ্রামে সিন ট্রেনিং করছিল টাইম পাস করার জন্য। আর তখন লিজিং আসে হচ্ছে সেখানে এবং অনুরোধ করে যে আমাদের গ্রামের কিছু লোকদের বাইরে পাঠাতে হবে, যাতে আমাদের যে আহত সৈন্য রয়েছে তাদের নিয়ে ওষুধ নিয়ে আসতে পারে, খাবার নিয়ে আসতে পারে। আর তখনই সিনের কিছু লোকজন একটা দানব ধরে নিয়ে আসে, যেটাকে আমরা দেখেছিলাম গত পর্বে, ওয়াটার দানব। তবে দানবটা বলে আমি এমনি এসেছিলাম, কোনো ক্ষতি করতে আসিনি, এবং দানব সিনকে রিকোয়েস্ট করে তাকে ছেড়ে দিতে। বাট লিজিং তখনও কথা বলতে যাচ্ছিল সিনের সাথে, তাকে অনুরোধ করে যে আমাদের বাইরে যেতে হবে কাউকে না কাউকে, বাট সিন মানা করে দেয়। বাট ওই সময় সিনের কিছু ডেমনরা করে কি একটা ছেলেকে ধরে নিয়ে আসে বা একটা বাঘ ধরে নিয়ে আসে। বাট সিন ওকে দেখে চিনতে পেরে যায়, কারণ এটা ওর আপন ভাই ছিল যার নাম ছিল শাওবাও। তবে এখানে লক্ষ্য, শাওবাও কিন্তু সিন যেসব খারাপ পথে চলে গিয়েছে বা মানুষদের এরকম জ্বালাচ্ছে ব্যাপারে কিছুই জানতো না, কারণ সিনের ভাই লাস্ট এই পর্যন্ত জানতো যে ও গডের সহকর্মী হিসেবে কাজ করে। আবার সিনের বাবাও কিন্তু অনেক বড় ধরনের একজন পিসাব টাইপ লোক আর কি, মনে করো, বা গড পর্যায়ের লোক। তো যাই হোক, এখানে সিন কথা দিয়েছিল শাওবাও যখন পুরো ট্রেনিং কমপ্লিট করতে পারবে, রূপ পরিবর্তন করা শিখে যাবে, তখনই সে গডের মহলে ওকে নিয়ে যাবে। কিন্তু গডের মহলের সাথে ওর তো এখন সম্পর্কই নেই। আবার শাওবাও তো রূপ পরিবর্তন করা শিখে গিয়েছে, মানে বাঘ হতে পারে। তো শাওবাও তখন সিনকে জিজ্ঞাসা করে যে এখানে তুমি কি করছো। তো সিন তো এখন কোনো উত্তর দিতে পারে না, এখানে আবার রাজাও তো ছিল, মানে নেজার বাবা। বাট নেজার বাবা তখন সিনের ছোট ভাইকে বলে, আসলে মাস্টার সিন আমাদের গ্রামকে ডেমনের হাত থেকে রক্ষা করছেন, আমাদেরকে প্রোটেকশন দিচ্ছেন। তো এই কথা শুনে সিনের ভাই অনেক খুশি হয়। আর তখন সিন ওকে কিছু অমরত্বের বড়ি দিয়ে বলে যে ঠিক আছে, আমি তোমাকে কিছুদিন পরে গডদের মহলে নিয়ে যাব। আর এখান থেকে ওকে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দেয়। তবে এই জায়গাতে কিন্তু সিনকে হেল্প করলো কে, নেজার বাবা। তো এই সাহায্যের পরিবর্তে সিন বলে, তুমি তোমার কি কি সাহায্য লাগবে, কি প্রয়োজনীয় জিনিস লাগবে আমাকে লিস্ট দাও, আমি এনে দিচ্ছি। আর এইদিকে আমরা দেখি পরের দিন বেজিদের একটা দল দেখানো হয় যারা খাওয়া দাওয়ায় ব্যস্ত, মানে বেজি ডেমন। তো এখানে মূলত নেজাকে নিয়ে আসা হয়েছে ওর পরীক্ষা নেওয়ার জন্য। কি পরীক্ষা একটু পরেই বুঝবে। তো নেজা করে কি সেখানে গিয়ে ওদের যে মেন লড়াকু রয়েছে তাদেরকে লড়াইয়ের জন্য উস্কাতে শুরু করে, মানে এটা নেজা কিরকম শক্তিশালী সেটা আর কি পরীক্ষা করবে। তো নেজা একজনের খাবার ফেলে দেয়, যেটা দেখে রাজা খুবই রেগে যায়। বাট এখানে নেজা লড়াই করার জন্য দুটো ঘুমের বড়ি খেয়ে নেয়, যাতে ও আওবিং লড়াই করতে পারে, কারণ আওবিং হচ্ছে ব্রেন কন্ট্রোলে নিয়ন্ত্রিত আর নেজা হচ্ছে আবুল তাবুল। কিন্তু লড়াই শুরু হওয়ার আগেই নেজার ঘুম ভেঙে যায় এবং এখানে একটা বেজি কয়েকের উপর আক্রমণ করা শুরু করে। আর দূর থেকে বুলিয়াং এর যে ছাত্র, যে আর কি নেজার পরীক্ষা নিচ্ছিল, সেই সবকিছু লক্ষ্য করছিল। তো সে দেখে বুঝে যায় যে ওর তো খুব বেশি শক্তি নেই। আবার এইদিকে নেজা তার শক্তি তো প্রপারলি ইউজ করতে পারতো না। তো সে আবারও ঘুমের ওষুধ খাওয়ার চেষ্টা করে, কিন্তু এইবার ওই ঘুমের ওষুধটা চলে যায় হচ্ছে স্যুপের মধ্যে। তো নেজা কোনো উপায় না দেখে করে কি পুরো স্যুপটাই খেয়ে ফেলে, কিন্তু কন্টিনিউয়াসলি তো বেজির কাছে মারি খাচ্ছে। তো এটা দেখে বুলিয়ং এর যে তোমার স্টুডেন্ট, যে আর কি ওকে চেক করার জন্য এসেছে, সে মনে করে নেজা অতটাও শক্তিশালী নয়, আর এজন্য সে নিজেই লড়াই করতে আসে। তবে নেজা যেহেতু ততক্ষণে স্যুপ খেয়ে ঘুমিয়ে পড়েছিল, তখনই করে কি আওবিং ওর শরীরে কন্ট্রোল নেয় এবং ভালোই ধোলাই দেয়। কিন্তু দুধের স্বাদটা এতটাই খারাপ ছিল যে তখন ওর আবার বমি হয়ে যায়, আর বমি হলেই ঘুমের ওষুধ বেরিয়ে যায় এবং নেজার আবার
কন্ট্রোল চলে আসে দেহেতে এবং বেজিটা ওর উপর আবার আক্রমণ করে। তো নেজা তো কিছুই করতে পারছিল না, তো এই জন্য আবারও ঘুমানোর জন্য ওই স্যুপটাকে খাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু স্যুপের কাছে পৌঁছাতে বেজিটাকে খুব ভালো রকমের পিটুনি দেয় এবং সব শেষে স্যুপের কাছে তো পৌঁছাতে পারে, কিন্তু স্যুপের অবস্থা দেখে ওর আরো বমি পেয়ে যায়, খেতে পায় না। আর তারপর বেজিটা ওকে মেরে করে কি দূরে ফেলে দেয় এবং ওর উপর পাথর পড়ে যায়। আর তারপর ওই বেজিদের যে রাজা সে ফাইনাল আক্রমণ করতে আসে, কিন্তু এইবার তো ওই পাথর পরে নেজা অজ্ঞান হয়ে গিয়েছে, তার মানে ওর বডির কন্ট্রোল নেবে কে? আওবিং। তো আওবিং এখন মেরে ওদের অবস্থা খারাপ করে দেয়। তো এখানে যে মন্ত্রী ছিল মানে রাজার পরের পার্সন, সে রাজাকে এরকম মার খেতে দেখে রাজাকে টিটকারি করে যে আপনি বাবার জন্য রাজা হয়েছেন নেপোটিজম করে, আমি দেখাচ্ছি রাজার পাওয়ার কি, মানে ও রাজার চেয়ে শক্তিশালী। কিন্তু ওই বেজি ওকে এমন মার দেয়, ওকে একবারে মনে করে যে ন্যাংটা করে বৈঠক দিয়ে দেয়। আর এভাবেই নেজা তার প্রথম লেভেলটা পাস হয়ে যায় এবং ওদের সাথে বাকি যে ডেমন হান্টাররা ছিল তারা সকল বেজিদের ধরে নিয়ে যায় এবং তাদেরকে গডের মহলে নিয়ে বা প্রাসাদে নিয়ে ওদেরকে ভালো রাস্তায় চলার শিক্ষা দেওয়া হবে। তো যাই হোক, এরপর নেজারা করে কি তোমার ওই মহলে ফিরে আসে। আর এখানে সকলেই মোটামুটি নেজার সম্পর্কে জানতো যে ওর ভেতরে ওই মনিটা রয়েছে বা শক্তিশালী ধারক রয়েছে। তবে নেজার রূপ দেখে কেউ খুব একটা পছন্দ করে না, মানে নেজাকে নিয়ে মজা করা শুরু করে। আর তখনই নেজা খেপে যায় এবং একটা ডান্ডা ভাঙে, বাট তখন তাইজনকে থামিয়ে দেয়। আর এরপর আমরা দেখি বুলিয়াং ওদের একটা বিশেষ জায়গায় নিয়ে যায় যেখান থেকে ওরা 12 জন অমর স্পিরিটের সাথে যোগাযোগ করতে পারবে। তবে এটা শুধুমাত্র তখনই সম্ভব ছিল যখন 6টা বিশেষ তারা এক লাইনে আসবে। আর এখানে বুলিয়াং বাকি সব অমর স্পিরিট এবং তাদের সম্প্রদায় এবং শত্রুদের বিষয়ে কথা বলে। তো এখানে আমরা জানতে পারি মানুষদের প্রধান শত্রু ছিল হচ্ছে ডেমনরা, তবে সব ডেমনে যে খারাপ ছিল তা নয়। তো যাই হোক, এখানে কিছু যে স্পিরিট আত্মা বা তোমার গার্ডিয়ান ছিল তারা বলে যে ডেমনরা যদি আত্মসমর্পণ করে সকলের সাথে শান্তিতে বসবাস করে এতে কোনো সমস্যা নেই। বাট বুলিয়াং বলে ডেমনদের উপর কখনোই ভরসা করা যাবে না এবং সে সকলকে বন্দী করার প্রস্তাব দেয়, মানে আত্মসমর্পণ করলে ওদেরকে মুক্তি দেওয়া হবে না, ওদেরকে পর্যাপ্ত শিক্ষা দিতে হবে। তবে সবাই এই মতে মত দেয় না। বাট এরপর বুলিয়াং তাদেরকে দেখায় যে সে 9000 অমরত্বের বড়ি তৈরি করেছে এবং প্রত্যেকটা অমরত্বের বড়ি থেকে সে একটা করে সৈন্য তৈরি করতে পারবে এবং নিজের মতো করে চালাতে পারবে। তো যাই হোক, মিটিং এখানে শেষ হয়ে যায়। তো যাই হোক, মিটিং শেষে দুজন স্পিরিট নিজেকে বলে তোমার 2 বড় ভাই জিংজা এবং মোজা তো তোমার সাথে দেখা করতে চায় আর কথা বলতে চায়। তো নিজের বড় ভাইদের কথা শুনে নেজা তো ভয় পেয়ে যায়, তার নিজের বড় ভাইয়ের সামনে যাওয়ার সাহস হচ্ছিল না। তো এই জন্য সে ঘুমের বড়ি খেয়ে নেয়। আর ঘুমের বড়ি খেলে কি হবে বুঝতেই পারছো, আওবিং ওর শরীর কবজা করে তারপর ওর বড় ভাইয়ের সাথে দেখা করে আর ঘুম থেকে উঠেও লক্ষ্য করে যে আওবিং কান্না করছে। তো আওবিংকেও জিজ্ঞাসা করে কি হয়েছে। তো আওবিং তখন নেজাকে জানায় তোমার ভাইয়েরা এতদিন তোমার লড়াইতে তোমার পাশে থাকতে দেয়নি বলে তোমার কাছে ক্ষমা চেয়েছে এবং তারা বলেছে যদি তোমার কখনো তাদের প্রয়োজন পড়ে সবসময় তোমার ভাইরা তোমার পাশে থাকবে। কিন্তু আওবিং এর তো কোনো ভাই নেই। তো আওবিং এর কথা শুনে নেজা অনেক ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু নিজেকে সামলে নেজা বলে ঠিক আছে একবার আমরা অমরাত্মা হই তারপর সবকিছু ঠিক করে ফেলবো। আর এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই একজন মাস্টার নিজের ছাত্রদের ট্রেনিং দিচ্ছিল। আর এই মাস্টার কিন্তু আর কেউ না, এটা হচ্ছে ওই যে সিনকে আমরা দেখেছি সিনের বাবা এবং ওই যে আরেকটা বাঘ থেকে মানুষ হতে পারে সিনের ছোট ভাই ওরও বাবা আর কি। তো এখানে বুলিং এর পক্ষ থেকে মানে স্বর্গের পক্ষ থেকে ওদেরকে দমন করার জন্য নিয়ে আসা হয় নেজাকে, মানে এটা দ্বিতীয় পরীক্ষা হবে। তো এখানে যখন নেজা আসে তো মাস্টার তো ওর এনার্জি দেখে অনেক ইমপ্রেস হয়ে যায় এবং ওকে শিষ্য বানিয়ে নেয়। তো নেজা নিজেও প্রথমে এটা খুশি হয়, কিন্তু ওকে তো দ্বিতীয় পরীক্ষাটা দিতে হবে। তো এই কারণে ও করে কি ঘুমের বড়ি খেয়ে ডিরেক্ট লড়াই করা শুরু করে দেয়। তো প্রথমে আবিং কিন্তু মাস্টারকে ভালোই টক্কর দিচ্ছিল, মানে নেজার শৈলে যে রয়েছে, কারণ মাস্টার প্রথমে সিরিয়াসলি ফাইট করছিল না, কিন্তু এরপরেই ভয়ঙ্কর লেভেলের লড়াই শুরু হয় এবং বিশেষ করে যখন ওরা পানির মধ্যে পড়ে যায় পানিতে আসলে মাস্টারের কোনো শক্তির লিমিটই ছিল না। তো এখানে সে আবিংকে আক্রমণ করার কোনো সুযোগই দেয় না। তবে তখন আবিং করে কি সমস্ত পানিকে বরফে রূপান্তরিত করে দেয়। আর তখন মাস্টার জাদু করে আকাশে মেঘ তৈরি করে এবং আবিং এখানে হেরে গেলে কিন্তু পরীক্ষায় ফেল হয়ে যাবে এবং নেজা মনে করো ওই জাদুর বইটা পাবে না এবং আবিং কিন্তু শৈলও পাবে না। কিন্তু এখানে লড়াই দেখে মনে হচ্ছিল যে মাস্টারের সামনে কখনো ওরা জিততে পারবে না। তো এরপর যখন মাস্টারের উপর অ্যাটাক করতে যাবে তখনই সে চান সম্প্রদায়ের ডেমন হান্টারদের দেখে থেমে যায়। আর সে মূলত এখানে ডেমনদেরই শিক্ষা দিচ্ছিল আর কি, ডেমনদের স্কুল খেলেছিল ওদের মনে করে যে ভালো শিক্ষা দেওয়ার জন্য। আর এই সুযোগে আবিং করে কি মাস্টারের উপর আক্রমণ করে আর তখন মাস্টার করে কি নিজের হাতটাই কেটে ফেলে। তো আবিং বুঝতে পারে না মাস্টার এমনটা কেন করলো, কারণ সে তো মাস্টারকে মারতে চায়নি। অ্যাকচুয়ালি হয়েছে কি এখানে ডেমন হান্টার এসেছে মূলত তার ছাত্রদেরকে ধরতে। তো মাস্টার তখন চান সম্প্রদায় বা স্বর্গীয় থেকে আসা যে লোকগুলো এসেছে ডেমন হান্টার তাদেরকে বলে ওদেরকে আমি ভালো শিক্ষা দেওয়ার জন্য আমি এখানে নিয়ে এসেছি, ওদের দ্বারা কোনো ভয় নেই, সমস্যা নেই। কিন্তু তারপরেও ওই ডেমনরা মায়েন এবং এখানে যখন সাবা চলে আসে মানে সিনের ছোট ভাই, ওর বাবার কাটা হাত দেখে ও তো পাগল হয়ে যায় এবং ও করে সকলের উপর আক্রমণ শুরু করে দেয়। মাস্টার ওকে বোঝানোর চেষ্টা করে। এখানে যেটা হয় এবং এখানে ওর আক্রমণ দেখে আবার ওই ডেমন হান্টাররাও রেগে যায় যারা স্বর্গের পক্ষ থেকে এসেছে এবং তারা করে কি আবার ওকে মারার চেষ্টা করে। কিন্তু মাস্টারের চোখের সামনে তো আর তার ছেলে মরতে পারে না। তো মাস্টার তার ছেলেকে যখন বাঁচাতে যায় সে নিজে ওই তীরের সামনে আসে, হয়তো এখানে এসে মারা যান, কিন্তু সাহাবা এখান থেকে পালাতে সমর্থ হয়। তো এই জন্য তিনি তার সন্তানকে বাঁচানোর জন্য সামনে চলে আসেন এবং এইখানে তার তীরটা লাগে এবং তিনি ওখানে মারা যান, কিন্তু তার সন্তান এখান থেকে পালিয়ে যায়। তবে তার আগে নিজের সাথে তার ফাইটও হয়েছিল, তো বুঝতেই পারছো সে প্রতিশোধ নিতে আসবে। আর এই দিকে আমরা দেখতে পাই সিন করেছে কি নেজার বাবাকে সব দরকারি জিনিস এনে দিয়েছে। আর তখন নেজার বাবা সিংকে ধন্যবাদ জানানোর জন্য
একসাথে ডিনারের আমন্ত্রণ জানায় এবং দুজন খাবার খেতে খেতে অনেক বিষয় নিয়ে যখন কথা বলছিল তখন ভালো খারাপ নিয়ে তাদের দুজনের তর্ক শুরু হয়ে যায়। আবার এখানে আমরা সেই পানির দানবটিকেও দেখতে পাই, যাকে কিন্তু নিজের বাবা নিজের কর্মচারী হিসেবে নিয়েছে, মানে ওকে একটা সুযোগ দিয়েছে, কারণ তার কাছে মনে হয়েছে এই দানবগুলো হয়তো মন থেকে ভালো। বাট তখনই এখানে সিনের আহত ভাই চলে আসে এবং এখানে সিন যখন জিজ্ঞাসা করে যে কি হয়েছে, তখন ও শুধুমাত্র নেজার নামটা বলতে পারে। আর এই কথা শুনে তো নিজের বাবার এবং ভাইয়ের মৃত্যু দেখে মনে কর সিন তো পাগল হয়ে যায়। আর পরের দিন আমরা দেখতে পাই নেজা আবার মহলে ফিরে আসে। আর এখানে বুলিয়াং তো অমরত্বের বড়ি তৈরি করতে গিয়েছিল, আর তাই তাকে কিছু সময় অপেক্ষা করতে বলা হয়। কিন্তু যেহেতু নেজার হাতে খুব বেশি সময় ছিল না, এই জন্য সে এখনই দ্রুত পরবর্তী লেভেল শুরু করতে চায়। আর এখানে পরবর্তী লেভেল হিসেবে তাকে যে কাজটা করতে বলা হয় সেটা হচ্ছে পর্বতের রানী সিজিকে হারাতে হবে, যেটা আর কি মূলত ড্রাগনের গ্রাম আর কি। বাট তখনই নেজার গ্রাম থেকে দুটো দানবী এসে নেজাকে জানায় যে তোমাদের গ্রামে একটা বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে। তো নেজা যখন ওই সময় গ্রামে ফিরে আসে, সে দেখতে পায় পুরো গ্রাম ধ্বংস হয়ে গিয়েছে, কেউ বেঁচে নেই। তো নেজা এখানে চারিদিকে নিজের বাবা মাকে খোঁজার চেষ্টা করে, বাট কোথাও খুঁজে পায় না। তো আপনজনদের হারিয়ে নেজা খুবই স্যাড হয়ে যায়। আর খবর পেয়ে বুলিয়াংও সঙ্গে সঙ্গে এখানে চলে আসে এবং এখানে বোঝা যায় যে এই কাজগুলো ড্রাগনরা করেছে, মানে বুঝতেই পারছো নেজার শৈলে যার বন্ধু রয়েছে ওর আউবিং ওর জ্ঞাতা গোষ্ঠীরা করেছে। তো এখানে গডের যে মোটা যে তোমার ওই গার্ড ছিল, ও নিজেও বুঝতে পারে না যে এটা কেন করলো, কারণ ড্রাগনদের সাথে ওদের তো একটা ডিল হয়েছিল। তো নেজা তো প্রচন্ড রেগে যায়, কিন্তু বুলিয়াং এখানে ওকে আরো উস্কে দেয় যে ড্রাগন কিং বহু নিরীহ মানুষকে হত্যা করে অনেক পর একটা ভুল করেছে, এর শাস্তিকে পেতেই হবে। তো নিজে আরো খেপে যায়, কিন্তু ওবিং ওকে বারবার শান্ত হতে বলে যে শান্ত হওয়া বিষয়টা আমি দেখছি, কারণ ওবিং এর তো জ্ঞাতা গোষ্ঠীরা। কিন্তু নিজে তো ঠান্ডা হয় না, উল্টো খেপে যায় এবং ডেমন রানী সিজিং এর উপর আক্রমণ করে দেয়। এবং এই লড়াইয়ে নেজা এত বেশি শক্তি ব্যবহার করে যে ও শৈলের মধ্যে ফাটল ধরে যায় এবং নেজার পর সিজিংকে হারিয়ে দিলে তাইচান ওকে বন্দী করে নেয়। আর এই লড়াইতে নেজা কিন্তু নিজের ভেতরের আগুনের শক্তি ব্যবহার করেছে। আর এই জিনিসটা তোমার ওই যে বুলিয়াং এর যে শিষ্য সে এটা লক্ষ্য করে এবং তাইচানকে বলে তো নেজা তো প্রায় সব রকমের জাদু শিখে গিয়েছে। তো এরপরেই তারা সবাই মহলে চলে আসে, আর নেজা ইতিমধ্যে সকল পরীক্ষায় পাশ করে ফেলেছে। তো এই জন্য বুলিয়াংও তার কথা রাখে এবং তার উপরে অমর হওয়ার জাদুটা দিয়ে দেয় এবং ওকে চান সম্প্রদায়ের ব্যাচটা দিয়ে সম্মানিত করে। আর এরপর বুলিয়াং করে কি নেজাকে ওই মহলের সিন্ধুকের ওই জায়গায় নিয়ে আসে এবং নেজাও তখন আর সময় নষ্ট না করে ওই অমরত্বের পোষণটা নিয়ে নেয়। আর এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই বুলিয়াং কিন্তু তোমার ওই ড্রাগন কিং এর উপর আক্রমণ করার জন্য রেডি হচ্ছিল এবং এই লড়াইয়ের জন্য তার যে বিশাল একটা ফার্নেস রয়েছে যেটার মধ্যে সে অমরত্বের বীজ তৈরি করছে সেটা বের করে ফেলে এবং এই লড়াইয়ে বুলিয়াং নেজাকেও তার সাথ দিতে বলে। কিন্তু নেজা জানায় যে আমি একবার গ্রামে ফিরে গিয়ে দেখতে চাই। আর এরপর গ্রামে ফিরে এসে সে করে কি তাইজেনকে সে অমৃতটা দেয়। আর তখন আয়োবিং এ বডি পেয়ে যায় আর সে নেজাকে বলে তুমি আগে আক্রমণ করো না, আমি আগে আমার বাবার সাথে নিজে কথা বলতে চাই ব্যাপারে। কিন্তু নেজা ওর কোনো কথা শুনে না এবং বলে হয়তো এর পরের বার যখন দেখা হবে আমরা এক অপরের বিরুদ্ধে লড়াই করবো, এক অপরের শত্রু হব। আর এইদিকে আমরা দেখি বুলিয়াং ড্রাগন কিং এর মহলে আক্রমণ করে দেয়। তো প্রথমে ড্রাগন কিং মনে করে যে বুলিয়ান হয়তো তার ছেলের জন্য এসেছে, কিন্তু বুলিয়াং তাকে নেজার গ্রামের ব্যাপারে জানায় যে ওর গ্রামে গিয়ে আক্রমণ করেছে কারা। তো ড্রাগন কিং তখন তার ভাই বোনদের কাছে এই ব্যাপারে জানতে চাইলে তারা সব দোষ সিনের উপর চাপিয়ে দেয় যে সিন এমনটা করতে বলেছিল। তো এরপরে বুলিয়াং করে কি ধীরে ধীরে পুরো মহলটাকে ঘিরে ধরতে শুরু করে। বাট তখন ড্রাগন কিং করে কি কিছু ড্রাগনদের এদের দেখার দায়িত্ব দিয়ে এখান থেকে চলে যায় আর তারপর সে সোজা আক্রমণ করে বুলিয়াং এর উপর। কিন্তু বুলিয়াং এর যে শিষ্যরা ছিল তারা ড্রাগন কিং কে আটকাতে আসে আর তারপর তাদের মধ্যে ভয়াবহ লড়াই শুরু হয়। আর এইদিকে ড্রাগন কিং এর ভাইয়েরা বাকি সব দানবদের উস্কে দিয়ে পাতাল থেকে বের হয়ে যেতে বলে আর এর ফলে দানবেরা পাতাল থেকে বের হওয়ার চেষ্টা করে। আর তখন বাকি ড্রাগনরা তাকে থামানোর চেষ্টা করে। আর ওপরে ড্রাগন কিং যে লড়াই করছিল মানে বুলিয়াং এর দুই শীর্ষ শিষ্যের সাথে, তাদের দুজনকে খুব সহজেই হারিয়ে দেয়। আর এরপর যখন বুলিয়ানের উপর আক্রমণ করতে যাবে তখনই এখানে নেজা চলে আসে এবং ড্রাগন কিং তখন নেজার কাছে তার ছেলের কথা জানতে চায়, আওবিং এর কথা, কিন্তু নেজার ডাইরেক্ট কোনো কথা না বলে আক্রমণ শুরু করে দেয়। এবার ওদিকে বুলিয়াংও ধীরে ধীরে ড্রাগন কিং এবং ওর যে পুরো মহল প্লাস যত দানব রয়েছে সবাইকে ওই বিশাল ফার্নিসের মধ্যে ঢুকিয়ে নেয় আর এর ফলে সমস্ত দানবরা এখানে বন্দী হয়ে যায়। তো এইদিকে ড্রাগন কিং আর নেজা লড়াই করছিল, কিন্তু ধীরে ধীরে নেজার শরীর আরো দুর্বল হয়ে পড়ে। তবে তারপরেও সে তার নিজের পুরো শক্তি ব্যবহার করে এবং লড়াই করতে থাকে এবং একটা সময় সে ড্রাগন কিংকে ওভার পাওয়ার করে ফেলে এবং ফাইনালি বুলিং এর ওই ফার্নিসের মধ্যে ঢুকিয়ে দেয়। মানে ওটা বুলিং এর মনে করে একটা কি বলবো খাঁচা হতে পারে, মানে একটা পশু পাখি বা মানুষ ধরা খাঁচা। আর তারপর সঙ্গে সঙ্গে ফার্নিসের মুখ বন্ধ করে ফেলে এবং রিচুয়াল করা শুরু করে। মানে বুলিং আবার নেজাও খুব খুশি হয়েছে যে সে প্রতিশোধ নিতে পেরেছে তার বাবা মার হত্যাকারী। তবে তখনই সে আবার হতাশ হয়ে যায়, তার পরিবারের সাথে কাটানো পূর্বের মুহূর্তগুলো মনে করে। কিন্তু তখনই এখানে আমাদের সবাইকে অবাক করে দিয়ে ওর বাবা মা চলে আসে, আই মিন নেজার বাবা মা। তো নেজা তো তাদের দেখে অবাক হয়ে যায়, সাথে সাথে খুব ইমোশনাল হয়ে যায়। আর তখন আলোবিং জানায় যে তার গ্রামের উপর ড্রাগনরা নয় মাস্টার বুলিয়ান আক্রমণ করেছিল। আর এখন আসে হচ্ছে আসল টুইস্ট। তো ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন সিন তার বাবা মারা যাওয়ার খবরটা পায় তখন একটা শক্তিশালী ড্রাগন গ্রামের উপর আক্রমণ করে দেয়। কিন্তু সে যখন ড্রাগন কিং এর ভাইকে সমন করে তখন দেখা যায় আসলে ড্রাগনের রূপে মূলত মাস্টার বুলিয়াং এখানে আক্রমণ করেছে। আর তখন সিন আরো বুলিয়াং এর কাছে জানতে চায় যে সে কেন তার পরিবারের বা বাবা ভাইয়ের উপর আক্রমণ করালো, কারণ সিনের বাবা কোথায় ওই ডেমনদের গোপন ভাবে শিক্ষা দিচ্ছে এটা একমাত্র ওই বুলিয়াং এ জানতো। আর এছাড়াও সিনও
সেন্স করতে পেরেছিল যতই বুলিয়াং এর ভাই নিজের নাম নেই, কিন্তু তারপরেও ওর শরীরে যে তীরের আঘাতটা সেটা বুলিয়াং এর ছাত্রদেরই ছিল। তো এইসব প্রশ্ন করলে উল্টো বুলিয়াং তখন বলে যে ড্রাগন কিং এর ভাই বোনের সাথে বুলিয়াং একটা চুক্তি করেছে, সেটা হচ্ছে ওদেরকে পাতাল থেকে মুক্ত হওয়ার পরিবর্তে তারা বুলিয়াং এর সকল কথা শুনবে। তো সিন তখন এই ড্রাগনদের বিশ্বাসঘাতকতা দেখে নেজার বাবা মা এবং ওই দানবটাকে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আর ওরা পালানোর পরেই ড্রাগন গুলো করে কি পাতাল পোর্টাল খুলে পুরো গ্রামকে ধ্বংস করে দেয়। আর তারপর তার কাছে যে দুটো দানব ছিল তাদেরকে পাঠিয়ে দেয় নেজার কাছে খবর পাঠানোর জন্য, আর নেজার বাবা মাকে বাঁচানোর জন্য পাথরে পরিবর্তন করে লুকিয়ে রেখেছিল এবং একাই তারপর চলে গিয়েছিল ড্রাগনদের সাথে লড়াই করতে। আর তারপর এখানে নেজার বাবা আরো বলে যে বুলিয়াং সকল দানবদের শিক্ষা দেওয়ার নামে ওই ফার্নিসের ভেতরে ঢুকিয়ে অমরত্বের বড়ি বানিয়ে দেয়, যেটা সে পরে সৈন্য হিসেবে ইউজ করতে পারবে এবং সে হয়তো ভবিষ্যতে গডের বিরুদ্ধে ফাইট শুরু করতে পারে বা এরকম কোন একটা কিছু। সিরিয়াসলি বিশ্বাস করে স্ক্রিপ্ট এত খারাপ, আমি মুখস্থ সিনেমাটা তো আর বলতে পারবো না, জাস্ট আমি খালি কোন রকমের আন্দাজ দিয়ে যাচ্ছি। তোমরা মনে করো যে এটা ফাও একটা পেশাল, এটা কোনো এক্সপ্লেন না, সিনেমার সাথে একটু বলবে না এক্সপ্লেন। তারপরেও যাদের একান্তই সময় নেই তারা দেখো, কিন্তু তারপরে পরবর্তীতে ভালো সিনেমাটা দেখে নিও। আমি জাস্ট কোনো যেহেতু শুরু করেছি শেষ করে দিই কোনো রকম। আর এটার যে স্ক্রিপ্টটা আমি গুগল ড্রাইভে আপলোড করে তোমাদের দেখাবো যে আমার কাছে কি স্ক্রিপ্ট দেওয়া হয়েছিল, আর তারপর আমি স্ক্রিপ্টের চন্দ্র ভালো করার চেষ্টা করেছি। তো যাই হোক, ওই যেটা বললাম যে বুলিয়াং যে এত খারাপ কাজ করছে, এত বড় ক্রিমিনালি করেছে, ওর শিষ্যরা কিন্তু এটা শুনে ওকে কিছুই বলে না, কারণ সবাই ওরই শিষ্য। আর তখন আওবিং রেগে গিয়ে বুলিয়াং এর উপর আক্রমণ করে দেয়, কিন্তু তখন বুলিয়াং এর এক ছাত্র আওবিংকে আটকে দেয় এবং আর তখন নেজাও আওবিংকে সাহায্য করতে চলে আসে, কারণ সে তার বন্ধুকে ভুল বুঝেছিল। আর একবার যেহেতু ভুল বুঝেছিল, এখন সে তার বন্ধুকে বাঁচানোর জন্য নিজের প্রাণও দিতে পারে। আর কিন্তু তখনই বুলিয়াং এর একজন শিষ্য করে কি পোর্টাল খুলে ড্রাগন ভাই বোনদের ডেকে আনে এবং তারা তখন নেজা এবং আওবিং এর সাথে লড়াই করতে শুরু করে। আর ওই তিনটা ড্রাগন অনেক শক্তিশালী ছিল, আর এই কারণে তাইজান আসে হচ্ছে ওদেরকে সাহায্য করতে নেজাদের। কিন্তু তখন ওই বুলিয়াং এর যে ওই যে মহিলা যেটা আর কি নেজাকে পেশাব করাতে নিয়ে গিয়েছিল, সে করে কি মাঝপথে ওকে আটকে দেয়। তবে তারপর নেজা আর আওবিং অনেকক্ষণ ড্রাগনদের সাথে ফাইট করতে থাকে। আর এখানে একটা বিষয় উল্লেখ করি, পুরো স্ক্রিপ্টে একবারও নেজার নাম নেই এবং আওবিং এর নাম একবার রাবিং, একবার রিং, একবার বালফিং। সিরিয়াসলি এত মনে রাখা সম্ভব না। তো যাই হোক, এখানে যখন লড়াইতে সেরে উঠতে পারে না, তখন নেজা এবং আওবিং করে কি একটা প্ল্যান তৈরি করে। তারা করে কি আশেপাশে ধোয়া করে দিয়ে নিজেদের রূপ পরিবর্তন করে নেয়, আর এর ফলে ড্রাগনরা একে অপরকে চিনতে না পারে কনফিউজড হয়ে নিজেদের মধ্যে লড়া শুরু করে দেয়। আবার এই দিকে বুলিয়ান অমরত্বের বড়ি তৈরি করার জন্য ওই ফার্নেসে আগুন ধরিয়ে দেয়। তবে আগুন যখন ধরানো হয়, ভেতরের দানবগুলো মনে করে তাদের কিছুই হবে না, কারণ তারা তো থাকেই দোজকে গরম লাভার মধ্যে বা ড্রাগন। বাট তখনই ওই ড্রাগনের শরীরে আগুন ধরে যায়। আর উপরে দেখতে পাই নেজার আওবিং সোজা বুলিয়াং এর উপর আক্রমণ করে দেয়, আর তখন বুলিয়াং ওদেরকে সহজেই থামিয়ে দেয় এবং ওদের দুজনের শরীর থেকে কয়েক হাজার কাটা পেরিয়ে আসে। আর এই কারণে ওরা একটু নড়াচড়া করতে পারে না। আসলে অমর বানানোর নাম করে বুলিয়াং অনেক আগে ওদের দুজনের মধ্যে এই অভিশাপটা ঢুকিয়ে দিয়েছিল, মানে অমরত্বর যে রস খাইয়েছে ওটা মূলত অভিশাপের রস ছিল। তো এরপর ধীরে ধীরে করে কি বুলিয়াং তাইজিন এবং নেজার বাবা মাকে বন্দী করে নেয় আর সবাইকে একসাথে ফার্নিসের মতো ঢুকিয়ে দেয়। তবে ভেতরে যাওয়ার পরে ড্রাগন কিং যখন তার নিজের ছেলে আওবিংকে জীবিত দেখে তখন খুবই খুশি হয়ে যায়। আর তারপর সে বাকি যে দানবগুলো রয়েছে এখানকার, তোমরা সবাইকে বলে তোমরা তোমাদের এনার্জি পুরো কন্ট্রোল করো যাতে এখানে বেশিক্ষণ সময় টিকে থাকতে পারো। তো যাই হোক, তখনই দেখা যায় একটা দানব অমরত্বের বড়িতে ট্রান্সফর্ম হয়ে গিয়েছে। তো এটা দেখে বাকিরাও ভয় পেয়ে যায়, আস্তে আস্তে ওরাও ডিম হয়ে যাবে এবং ধীরে ধীরে আমরা দেখতে পাই নেজার মাও দুর্বল হয়ে পড়েছে। তবে সবার উপর আগুনের প্রভাব পড়লেও নেজার কিছুই হচ্ছিল না, কারণ আগুনই তার শক্তি ছিল। আর বুলিয়াংও এটা বুঝতে পারে, আর এই জন্য সে নেজার সাথে একটা চুক্তি করতে আসে যে তোমার বাবা মাকে আমরা ছেড়ে দেবো, কিন্তু এর পরিবর্তে এই জিনিসটা তোমার খেতে হবে। তো নেজা যখন ওই বড়িটা খেতেই যাবে তখন ওর মা ওকে আটকে দেয়, আর এটা দেখে বুলিয়াং রেগে যায় এবং এখান থেকে চলে যেতে লাগে। আর আমরা দেখতে পাই ধীরে ধীরে নেজার মা আরো দুর্বল হয়ে যায় এবং নেজা এখানে কাউকেই বাঁচাতে পারছিল না, এই কারণে ওর নিজেকে খুব অসহায় অনুভব হয়। তবে ওর মা মারা যাওয়ার আগে ওকে একবার জড়িয়ে ধরে, কারণ লাস্টবার ওকে জড়িয়ে ধরা হয়নি, এবং নেজাকে বলে আমি সবসময় তোর পাশে থাকবো। আর তারপরে নেজার মা অমরত্বের একটা বড়িতে ট্রান্সফর্ম হয়ে যায়। তো এটা দেখে নেজার ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং নেজা এখানে এত রেগে যায় যে ওর শক্তির কারণে ওর শরীরের যে কাঁটাগুলো টুকরো টাকরো হয়ে যায় এবং ওর শরীরে মনে করে পুরো টুকরো টুকরো আলাদা হয়ে যায়। কিন্তু তারপরেই ও করে কি সকল আগুনগুলোকে অ্যাবজর্ব করে নিজের জন্য নতুন একটা শরীর তৈরি করে নেয়। আর তারপর ওর মায়ের শরীরটা ওর বাবার কাছে দেয় এবং এরপর আওবিং এর হাত ধরে ওর শরীরে কাঁটাগুলো পুড়িয়ে দেয়। তো দুই বন্ধু এবার মুক্ত হয়ে গিয়েছিল এবং তারা নিজেদের শক্তি দিয়ে ফার্নিশের ঢাকনা খুলতে শুরু করে। তো এটা দেখে বুলিয়াংও তার শিশুদেরকে বলে ফার্নিশের উপর বড় একটা গাছ তৈরি করে দিতে যাতে ঢাকনা না খুলে। আর এইদিকে আমরা ভেতরে দেখতে পাই ড্রাগন এবং সকল দানবেরা আওবিং এবং নেজাকে সাহায্য করতে শুরু করে, মানে ঢাকনা খুলবে। কিন্তু ততক্ষণে দেখতে দেখতে কিছু কিছু দানব অমরত্বের বড়িতে ট্রান্সফর্ম হতে শুরু করেছে। কিন্তু এগুলো দেখে দানবরা ভয় না পেয়ে আরো জোশে চলে আসে যে তাড়াতাড়ি কিছু করতে হবে, আরো শক্তি খাটাতে হবে, না তো আমরা সবাই এই বড়িতে রূপান্তরিত হয়ে যাব। তো ফাইনালি অনেক বেশি শক্তি ইউজ করার পরে ফার্নিশের যে তোমার ঢাকনাটা সেটা টুকরো টুকরো হয়ে যায় এবং নেজা, আওবিং এবং ড্রাগন কিং এবং বাকি সব দানবেরা বুলিয়াং এর সাথে লড়াই করার জন্য বা বুলিয়াং এর টিমের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। এবং তারপর বুলিয়াং করে কি তার আসল রূপে চলে আসে, যেটা দেখতে একটা ভয়ঙ্কর রাক্ষস দানবের মতো ছিল। দুই দলের মধ্যে মনে করো কি বলবো, টাকি মাছের যে পোনা হয় না, ওইরকম একটা ফাইট হয়।
হয়। আর এখানে ড্রাগন কিং এর সাথে আবারও বুলিয়াং এর ওই দুই মেন শিষ্য তার সাথে যখন ফাইট হয়, সে দুটাকে একবারে একাই ট্র্যাকেল দিয়ে ফেলে। আর নেজার অবিং বুলিয়াং এর উপর আক্রমণ করে। তো বুলিয়াং ওদের দুজনকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ওদের দুইজন এক হতেই বুলিয়াং এর শক্তি এখানে কম পড়ে যায় এবং দুজনে মিলে বুলিয়াংকে এত মারে যে শেষে ওর চেহারায় চেনা যায় না। আর এরপর যখন নেজা ফাইনাল অ্যাটাক করতে যাবে, তখনই বুলিয়ানের শিষ্যরা ওকে নিয়ে অল্পের জন্য এখান থেকে পালিয়ে যেতে পারে। তো নেজারা আপাতত এই রাউন্ড জিতে গেলেও ওরা কিন্তু পুরোপুরি জিতে যায়নি। একে তো মেন ভিলেনটাও পালিয়ে গিয়েছে, দ্বিতীয়ত আবার মানুষদের সাথেও কিন্তু ড্রাগনদের শত্রুতা তৈরি হয়েছে। মানে মানুষরা তো মনে করছে ড্রাগনরা ওদেরকে মেরেছে। তো এই জন্য ড্রাগন কিং নিজেদের লোক নিয়ে গভীর সমুদ্রে লুকানোর সিদ্ধান্ত নেয় এবং নেজাকেও সাথে আসতে বলে, কারণ তাকেও সবাই ডেমন মনে করে, মানুষরা তাকে পছন্দ করে না। বাট নেজা বলে সে আর পালাবে না, সে সবকিছু পরিবর্তন করার জন্য আরো একবার চেষ্টা করতে চায়। আর তারপর ড্রাগন কিং সকলকে নিয়ে চলে যেতে লাগে। বাট যাওয়ার সময় ড্রাগন কিং বুঝতে পারে যে তার ছেলে আওবিং বা আবিং তার সাথে যেতে যাচ্ছে না। তো ড্রাগন কিং তখন তার ছেলেকে বলে, বুঝতে পেরেছি আমার চিন্তা ভাবনার সাথে তোমার চিন্তা ভাবনা মিল না খেতেই পারে, তোমার যেটা করতে মনে চায় তুমি সেটা করো। তো এরপর আবিং অবশেষে তার বন্ধু নেজার কাছে ফেরত চলে আসে। আর নেজা বলে, আমি জানতাম ফেরত আসবি। তো এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। আর এরপর মুভির পোস্ট ক্রেডিট সিন আমাদের দেখানো হয় সিন এবং সিনের বাবা এখনো বেঁচে রয়েছে এবং তাদেরকে একটা গোপন জায়গায় বন্দী করে রাখা হয়েছে। তার মানে এটার পার্ট 3 আসছে এবং পার্ট 3 ভিলেন গুলো এত বেশি শক্তিশালী হবে যে আমরা আগের যে ভিডিও দেখলাম জিয়াং জিয়া বা আরো অনেককে আসতে হবে। তো যাই হোক, আমি বিদায় নেব, কিন্তু এখানে আমার ভয়েস শুনে বুঝতে পারছো যে আমি খুব লজ্জা পাচ্ছি এক্সপ্লেন করতে। আমার লাইফের ইতিহাসে আমি এইভাবে আমি কোনোদিনও এত অসহায় লাগেনি আমার একটা মুভি এক্সপ্লেন করতে গিয়ে। মানে আমার যে এটা স্ক্রিপ্ট রাইটার, আমি নামটা বলছি না, কিন্তু আমার দুঃখ হলো যে তাদের কাছ থেকে তো আমার ফ্রি নিচ্ছে না। এইরকম একটা কাজ কিভাবে হতে পারে? আমি এইটা স্ক্রিপ্টটা আমি গুগল ড্রাইভে আমি ডকুমেন্ট আকারে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তাহলে বুঝবে যে আমি কতখানি কষ্ট গিয়েছে, এফোর্ট গিয়েছে আমার এটা বুঝতে। আসলে আমি কিভাবে কাজ করি তোমাদেরকে বলি। ধরো একটা সিনেমা সম্পর্কে আমি জানি বা একটা এক্সপ্লেন আমি দেখেছি, আমি চাইলে কি পুরোটুকু আমি কোন স্ক্রিপ্ট ছাড়া বলতে পারবো? পসিবল না। তো নর্মালি আমরা কি করি, আমার হিন্দি থেকে বাংলা ট্রান্সলেট করি। তো কোন একজনের দায়িত্ব থাকে যে আমাদের নির্দিষ্ট একটা ভালো এক্সপ্লেন থেকে সেটাকে ট্রান্সলেট করে আমাদের বাংলায় করে দেয়। আমাকে তারপর সেই হিন্দি ট্রান্সলেটটা 2-3 বার দেখতে হয় বোঝার জন্য, তারপর সেই স্ক্রিপ্টটা দেখে আমি কাজ করি। তো আমি যতই ওই ট্রান্সলেটটা দেখি বা মেন সিনেমাও দেখি, কিন্তু যখন আমার সামনে স্ক্রিপ্টে যখন বারবার একটা বানান ভুল থাকবে, স্ক্রিপ্টে যখন আমি এক্সপ্লেনে যা আছে সেটাও না থাকে, লাইনও না থাকে, এবং এই ধরনের যদি 20টি স্ক্রিপ্ট হয়, আমার পক্ষে তো 20 মিনিটের একটা ভিডিও মনে রেখে মুখস্থ বলা সম্ভব না। ধরো ফুল সিনেমার কথা বাদই দিলাম, তো আমাদের টিমের যারা আছে মূলত তাদের সবারই এনার্জি লেভেল 0-তে চলে গিয়েছে। মানে আমারও এনার্জি লেভেল 0-তে গিয়েছে। এছাড়া আমাদের যে ভিডিও এডিটর, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি পার্সন, যদি এখন এই র্যান্ডম গ্রুপ আবারও নতুন করে জ্বলে উঠবে, যদি এখানে আমাকে বাদ দাও, সবগুলো নতুন ভিডিও এডিটর নাও, সবগুলো নতুন স্ক্রিপ্ট রাইটার নাও, সবগুলো নতুন মনে করো যে ম্যানেজার নাও ভিডিও আপলোড করার, দেখবে র্যান্ডম গ্রুপ আবার মতো হয়ে গিয়েছে। র্যান্ডম গ্রুপের মেন সমস্যা হচ্ছে এখানে সব বুড়ো মানুষ চলে আসছে যারা 5 বছর আগের, মানে ব্যাকডেটেড। এখন নিউ জেনারেশনের ভয়েস আর্টিস্ট, নিউ জেনারেশনের স্ক্রিপ্ট রাইটার, নিউ জেনারেশনের ভিডিও এডিটর, নিউ জেনারেশনের ম্যানেজার সব ঢুকালেই র্যান্ডম গ্রুপটা ঠিক হয়ে যাবে। তো বুঝলাম আমি, আমারও এনার্জি নাই, কারো কোনো এনার্জি নাই, মানে প্রত্যেকটা মানুষ বিশ্বাস করবে না র্যান্ডম গ্রুপের ভিতরে খবর, কারো কোনো এনার্জি নাই, সবাই যার যার মতো মনে করে যে ল্যাপস হয়ে গেছে। এই জন্যই র্যান্ডম গ্রুপের অবস্থা। তো আমি চিন্তা করছি যে সেরকম এনার্জিলা যদি কাউকে পাই, র্যান্ডম গ্রুপকে একবারে নতুন করে সাজাতে হবে, প্রত্যেকটা ইজ অ্যান্ড এভরি পার্সন চেঞ্জ করে ফেলবো, আমি নিজেও চেঞ্জ হয়ে যাবো, মানে থাকবো না র্যান্ডম গ্রুপে।